আচ্ছা দেখো, আমি তোমাদের হচ্ছে পিডিএফ অলরেডি আগে থেকে দিয়েছিলাম, যতটা পড়া হয়েছে বলেছিলাম এটা থেকে আজকে আমাদের এমসিকিউ আলোচনা হবে। তো সেই এমসিকিউ গুলো আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, পুরো পিডিএফ ছিল, পিডিএফটা যদি ভালো করে পড়ো তাহলে সহজ লাগবে, না হলে কঠিন লাগবে। এবং সব কোশ্চেন পিডিএফ এর মধ্যে থেকেই রয়েছে, সেভাবেই পুরো কোশ্চেন বানানো হয়েছে। ফার্স্ট কোশ্চেন, ভারতের ভূমিরূপের শতকরা কত শতাংশ মালভূমি? 1951 সালের ডেটা অনুযায়ী 27%। 27% ছিল মালভূমি। 1951 সালে আমাদের যে ডেটাটা দেওয়া হয়েছে সেই ডেটা অনুযায়ী এটা আমাদের রয়েছে। 1951-এ বলেছিলাম ভূমিরূপ, প্রথম পিডিএফটা দেওয়া হয়েছিল, সেই পিডিএফ এর প্রথমেই ইনফরমেশনটা দেওয়া ছিল, ভূমিরূপ কত শতাংশ, স্থলভূমি কত শতাংশ, পর্বত কত শতাংশ, পুরো জিনিসটা কিন্তু মেনশন করা ছিল। পিডিএফ এ ছিল তো, মনে পড়ছে না মনে নেই? পিডিএফ এ ছিল? এই রে, উত্তর কোন নিচে জায়গাটা ছিল? প্রথমটা? একদম প্রথম পেজে, একদম প্রথম পেজে প্রথমে ছিল যে পার্বত্য অঞ্চল যেটা রয়েছে, দেখো সেখানে লেখা আছে, দেখো 10.7%, মানে 11% আছে। নোটটা যদি বের করো, পার্বত্য অঞ্চল 10.7%, মানে 11%। পাহাড়ি অঞ্চল, পর্বতের থেকে ছোট পাহাড়ি অঞ্চল, সেটা কত? 18.6, মানে অ্যাপ্রক্স 19%। মালভূমি যে অঞ্চলটা ছিল সেটা কত ছিল? অ্যাপ্রক্স 27.7, মানে অ্যাপ্রক্স 28%। আর সমভূমি যে অঞ্চল ছিল সেটা ছিল 43%। এবার এখানে 1% 2% কমিয়ে বাড়িয়ে যোগ করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এটা মালভূমিটাকে যদি 27 ধরো, তাহলে যোগ করে দেখো 100% অ্যাপ্রক্স হয়ে যাবে। ঠিক আছে, 27%, মালভূমি তোমার 43%, অ্যাপ্রক্স এরকম পার্সেন্টেজ ছিল, প্রথম পেজে ছিল। পেয়েছো এবার? 1951 সালে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেখানে মালভূমির পার্সেন্টেজ এখনো পাওনি? আগের আগের দিনে যে পিডিএফটা দিয়েছেন, না প্রথম যেদিন প্রথম যেদিন দিয়েছিলাম, প্রথম ও আচ্ছা, দুটো পিডিএফ দিয়েছিলাম, বলেছিলাম পরের দিন হচ্ছে দুটো পিডিএফ, যে প্রথম পিডিএফটা তো পড়ানো হয়নি, কোশ্চেন করা হয়নি, ওই জন্য বললো প্রথমটা পড়ে আসবে আর তারপরে যেটা দিলাম দুটো পড়ে আসবে। তো দুটো থেকে কোশ্চেন ওই যে বলেছিলাম করবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। পড়োনি তাহলে এটা। আচ্ছা, হিমালয় পর্বতমালা কত কিলোমিটার বিস্তৃত? কত দেওয়া ছিল হিমালয় পর্বতমালার বিস্তৃতি? 2400। 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার, 2400 কিলোমিটার হিমালয় পর্বতমালা বিস্তৃত। এটা আমরা বলছিলাম যে ওয়েস্ট, পশ্চিমে জম্মু কাশ্মীর রয়েছে, জম্মু কাশ্মীরের কি রয়েছে আমাদের? নঙ্গা পর্বত, মনে পড়েছে? নঙ্গা পর্বত, এটা আমাদের পশ্চিমে রয়েছে। পূর্বে কি রয়েছে? পূর্বে নামচা বাড়োয়া, নামচা বাড়োয়া রয়েছে অরুণাচল প্রদেশের, নামচা বাড়োয়া। ঠিক আছে, এটা পর্যন্ত পুরো বিস্তৃত আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে হিমালয় পর্বতমালা, 2400 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তাই তো? যদি পড়ো মনে থাকবে, যদি না পড়ো তাহলে আর কিভাবে মনে থাকবে বলো? আচ্ছা নেক্সট, পরের কোশ্চেন, কোন নদীটি হিমালয় সৃষ্টির আগে থেকে অবস্থিত? স্যার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী হিমালয় সৃষ্টির। আর কোন নদী বলো তো? শতদ্রু। হ্যাঁ, ব্রহ্মপুত্র শতদ্রু। নদী আর শতদ্রু। দেখো পরীক্ষায় শতদ্রু নদী বেশি কোশ্চেনে এসে থাকে, যে কোন নদীটা হিমালয় সৃষ্টির আগে। ব্রহ্মপুত্র খুব একটা বেশি দেয় না কোশ্চেনে, ঠিক আছে, কিন্তু মনে রাখবে শতদ্রু নদী আর ব্রহ্মপুত্র নদী দুটো কিন্তু হিমালয় সৃষ্টির আগে থেকে গঠিত হয়েছে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। আর হিমালয় কি ধরনের? ভঙ্গিল পর্বত, তাই তো? হ্যাঁ, ভঙ্গিল পর্বত, এবং সেটা হচ্ছে নবীন, নবীন মানে এখনো তার বাচ্চা রয়েছে, বাড়ছে। আর সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটা? আরাবল্লী। আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লী হচ্ছে সব থেকে প্রাচীনতম, মানে এখন ক্ষয়জাত হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে হয়ে প্রায় এখন আরাবল্লী সবচেয়ে প্রাচীনতম।
ওকে, মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয় কোন দেশে? নেপালে। নেপালে, তাই তো। মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয়ে থাকে নেপালে। আমি এগুলো দিয়েছিলাম নোটসের মধ্যে, যদি থাকে মনে করবে। ভুটানে কি বলা হয়? ভুটানেরটা তো নেই, আমাদের হচ্ছে চীনে কি বলা হয়? কুয়োনোমলা, তাই তো, দিয়েছিলাম। আর হচ্ছে তোমার মানে চীনে কি বলা হয়? চীনে বা তিব্বতে এটাকে ছেংলুমলা বা কুয়োনুমলা বলা হয়, দুটোই বলা হয়। বেশি জায়গায় ছোমলুংলা বলা হয়েছে, ছোমলুংলা বা কুয়োলুমলা, তাই তো। আর নেপালে এটাকে সাগর মাথা বলা হয়। আচ্ছা, ছাঙ্গু লেক হিমালয়ের কোন অংশ? কোন হিমালয়ের অংশ ছাঙ্গু লেক? দিয়েছিলাম কোন লেক কোন হিমালয়ের অংশ? পূর্ব হিমালয়। ছাঙ্গু লেকটা আমাদের পূর্ব হিমালয়ের অংশ, তাই তো। ছাঙ্গুকে আমি ভাগগুলো বলেছিলাম, পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, কি কি ভাগে কিভাবে ভাগ করা হয়েছে সেভাবে বলেছিলাম। ছাঙ্গু লেকটা আমাদের পূর্ব হিমালয়ের অংশ, ঠিক আছে। পূর্ব হিমালয়ে মানে আমাদের রয়েছে ছাঙ্গু লেক। এটা বেসিক্যালি যে সিকিম হিমালয়, মানে আমাদের যে সিকিম রয়েছে, পূর্ব হিমালয়ের মধ্যে সিকিম রয়েছে, তো সিকিম হিমালয়ের অবস্থিত ছাঙ্গু লেক। আচ্ছা, ডাল লেক কোন হিমবাহের অংশ? পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়। কোন রাজ্যে অবস্থিত ডাল লেক? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, তাই তো। জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। JNK জম্মু কাশ্মীরে অবস্থিত। বিখ্যাত রয়েছে আমাদের ডাল লেক। আচ্ছা, মিষ্টি জলের না নোনা জলের ডাল লেক? মিষ্টি জলের। ডাল লেক হচ্ছে মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। আর লবণাক্ত জলের হ্রদ সবচেয়ে বড় কোনটা আমাদের? ভেম্বানাদ। না, উলার। না স্যার, ভেম্বানাদ। স্যার ভেম্বানাদ নাহলে সম্বর কি স্যার? অবভিয়াসলি সম্বর হবে। ভেম্বানাদ কি করে হবে? ভেম্বানাদ কোথায় অবস্থিত? ভেম্বানাদ হয় কেরালাতে, কেরালাতে। তাহলে কয়াল না, লবণাক্ত। আর সম্বরটা সবচেয়ে বড়, যেটা আমাদের রাজস্থানে রয়েছে। হ্যাঁ স্যার। রাজস্থান। আচ্ছা, নেক্সট, কাঠমান্ডু উপত্যকা, যেটা নেপালের কাঠমান্ডু, এটা কোন হিমালয়ের অংশ? মধ্য হিমালয়। কোনটা, মধ্য না পশ্চিম না পূর্ব, ঠিক করে বলো। মধ্য হিমালয়। মধ্য হিমালয়ের অংশ। কেন কেন মধ্য হিমালয়? কেন আমি বলেছিলাম যে ডিভিশনটা আমাদের মনে রাখতে হবে, পূর্ব কতটা, মধ্য কতটা, আর পশ্চিম কতটা। আগের দিন আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম পশ্চিম যেটা সেটা কতটা, সিন্ধু নদী থেকে, মানে যেখান থেকে স্টার্ট হয়েছে সিন্ধু নদী থেকে আমাদের যে নেপাল, নেপালের কাছে কালী নদী, কালী রিভার পর্যন্ত, এটা আমাদের পশ্চিম, এটা আমাদের ওয়েস্ট, পশ্চিম। তারপর নেপাল থেকে শুরু করে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, পশ্চিম মানে পশ্চিমবঙ্গতে যে তিস্তা রিভার রয়েছে, তিস্তা, সেটা পর্যন্ত আমাদের হচ্ছে মিডল বা মধ্য হিমালয়, তাই তো। আর তারপর যে অংশটা রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের পর থেকে একদম আমাদের অরুণাচল প্রদেশ, যেটা নামচা বারোয়া পর্যন্ত, সেটা আমাদের পূর্ব হিমালয়, ঠিক আছে, বা ইস্টার্ন হিমালয়। তো অবভিয়াসলি কাঠমান্ডু মানে নেপাল। নেপাল কোন জায়গায় রয়েছে? ডেফিনেটলি মধ্য হিমালয়ের মধ্যেই রয়েছে নেপাল, আমাদের কাঠমান্ডু, তাই না। নেক্সট, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীর অংশ? সিয়াচেন যে গ্লেশিয়ার, কারাকোরাম। এটা আমাদের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, ঠিক আছে। সিয়াচেন আমাদের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, মানে সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র, ঠিক আছে। এটা আমাদের কারাকোরাম রেঞ্জের মধ্যে অবশ্যই আছে, যেটা আমরা পড়েছি। আর এই যে সিয়াচেন যেটা আমাদের দখল আমরা যে করেছিলাম, সেটা আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে প্রথম সাকসেসফুল অপারেশন ছিল, ঠিক আছে। এটা সম্পর্কে যদি জানো তো ভালো, যদি না জানো তাহলে জানবে যে কিভাবে জিনিসটা হচ্ছে, মানে এর আগে আইবি যা বলেছিল সব ফেল হয়েছিল। এই আইবির ফেলিয়ারের কারণে ইন্দো চায়না ওয়ার আমরা হেরেছিলাম, কিন্তু এর কারণে মানে আইবির সাকসেসফুলের কারণে আমরা কিন্তু এটা জিতেছিলাম সিয়াচেনে। এটা জানো, ব্যাপারটা সম্পর্কে জানো কি হয়েছিল? পাকিস্তান যখন, একটু জাস্ট বলে দিই মনে রাখবে, যখন
পাকিস্তান এবার ইন্টেলিজেন্সের খবর কিরকম, এবার তো ডাইরেক্ট তো কেউ বলবে না আরে এখানে না লড়াই করবে তারা বলেছিল, এরকম তো নিশ্চয়ই হয় না। তাহলে কিভাবে হয়? পাকিস্তান কি করেছিল সেই সময় প্রচুর মানে সেই জুতো যেগুলো আইস মানে জুতো হয়, মানে সেই ঠান্ডার জায়গায় যে বড় যে মোটা মোটা সেই জুতো হয়, সেরকম প্রচুর জুতো অর্ডার দিয়েছিল। ঠিক আছে, এবার সেটা কে কোনটাকে অর্ডার দিচ্ছে, ইন্ডিয়ার সেটা ইন্টেলিজেন্স খবর দিয়েছে। তো এর মধ্যে ওই ওই জুতো পাকিস্তানের লাগবে কি, কাদের আর্মির জন্য অর্ডার করেছে, আর কাদের লাগবে, আর্মি ছাড়া কারো লাগবে না। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ঠান্ডার জায়গা তারা দখল করতে চাইছে, আর সেটা কোনটা, এবং সেইখান থেকে পসিবিলিটি ছিল সিয়াচেন, এবং সেই জন্য ইন্ডিয়া আগেই পৌঁছে গিয়ে সিয়াচেন দখল করে নিয়েছে। এবার এত উঁচু জায়গা যেটা দখল করে মানে একবার যদি কেউ নেয়, কাউকে হারানোটা খুব কষ্টকর ব্যাপার। ঠিক আছে, কার্গিল, সিয়াচেন এগুলো খুব এ যায়। আচ্ছা, সান্দাকুফু কোন হিমালয়ের অংশ? পূর্ব না স্যার, পূর্ব হিমালয়। মধ্য হিমালয়। পূর্ব। পূর্ব হিমালয়ের অংশ, ভেরি গুড। সান্দাকুফু, সান্দাকুফুটা কি? সান্দাকুফু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ, ভেরি গুড, হ্যাঁ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ওয়েস্ট বেঙ্গল। তার মানে এটা আমাদের পূর্বতে পড়ে গেছে। কেন পূর্বতে পড়ে গেছে? এই দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে তিস্তা রিভারের লেফট সাইড পর্যন্ত, আর যেটা আমাদের সান্দাকুফু সেটা কিন্তু তিস্তা রিভারের এই সাইডে রয়েছে, ডান দিকে, মানে এদিক থেকে দেখতে গেলে ডান দিকে রয়েছে, সেই জন্য ওটা পূর্ব হিমালয়ের পার্ট হিসেবে পড়ছে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি গুড। পড়িয়েছিলাম ভালো করে, যারা ভালো করে সেই সময় মানে ক্লাসটা ভালো করে পড়েছিলে সেই সময় মাথার মধ্যে এগুলো গেঁথে গেছে। হিমবাহ সৃষ্ট যে তাল হ্রদ যেগুলো হয় তাকে তাল বলা হয়, সেটা কোন হিমবাহে দেখা যায়, কোন হিমালয়ে দেখা যায়? কুমায়ুন হিমালয়। হুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়ে দেখা যায়। ঠিক আছে, এরকম কয়েকটা তালের উদাহরণ কি কি ছিল? রাক্ষসতাল, মানসতাল। রাক্ষসতাল, ভীমতাল। ভীমতাল, ভেরি গুড। এই যে তালগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে, নৈনিতাল। নৈনিতাল, ভীমতাল। ভেরি গুড, এগুলো আমরা সম্পর্কে পড়েছি। নৈনিতাল, সাততাল, ভীমতাল, এগুলোকে তাল বলা হয়। এগুলো আমাদের কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয়ের অংশ। কুমায়ুন মানে উত্তরাখণ্ডের যেটা হিমালয়, উত্তরাখণ্ড হিমালয়ের অংশ, ভেরি গুড। আচ্ছা, জ্বালামুখী তীর্থকেন্দ্র কোন হিমালয়ের অংশ? যেটা ধওলাধর পর্বতের রয়েছে, ধওলাধর পর্বত কোথায় রয়েছে, কোন হিমালয়ের মধ্যে ধওলাধর পর্বত? কুমায়ুন হিমালয়। না, এটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, ভেরি গুড। পাঞ্জাব হিমালয় বা যেটাকে আমরা বলি হিমাচল, ঠিক আছে, পাঞ্জাব হিমালয় বা যেটা আমরা হিমাচল হিমালয় বলি, তার মধ্যে রয়েছে জ্বালামুখী তীর্থকেন্দ্র, যেটা বেসিক্যালি আমাদের ধওলাধর পর্বতে অবস্থিত। ঠিক আছে, ধওলাধর পর্বতে নোটসে দেওয়া আছে, সুন্দর করে ভালো করে একটু পড়তে হবে। নামচা বারোয়া অরুণাচল প্রদেশের অংশ, জানি একদম সিম্পলি অবভিয়াসলি অরুণাচলের হিমবাহ হিমালয়, যেটা লাস্ট হিমালয়, ঠিক আছে, শেষের দিকে সিকিম, তারপরে হচ্ছে ভুটান, অরুণাচল একদম শেষ, তার নামচা বারোয়া। নামচা বারোয়ার হাইট কত মনে আছে, কতটা উচ্চতা পারবে? ৭,৭৬৫ মিটার। ঠিক আছে, ৭,৭৬৫ মিটার নামচা বারোয়া। আচ্ছা, নেক্সট, মানস সরোবর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কৈলাস। কৈলাস। কৈলাস, ঠিক আছে। এদিকে মানস সরোবর রয়েছে আর ওদিকে কি রয়েছে জানো না? রাক্ষসতাল আর মানস সরোবর অপোজিট, পাশাপাশি, জানো না? একটা হচ্ছে রাক্ষসতাল পুরো একদম একটা নোনা জলের আর একটা ওই মিষ্টি জলের, মিষ্টি জলের। ঠিক আছে, এই কারণে মানস সরোবর যেখান থেকে উৎপন্ন হয়েছে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ভেরি গুড। মানস সরোবর কৈলাস রেঞ্জে রাক্ষসতাল, ঠিক আছে, রাক্ষসতাল, তো এই সম্পর্কে অনেক পৌরাণিক গল্প আছে, যাই হোক, এটা আমাদের কৈলাস রেঞ্জে অবস্থিত। ছোট হতে পারে কৈলাস রেঞ্জ, কিন্তু কেউ কখনো কৈলাস পর্বতে উঠতে পারেনি। কৈলাসের হাইট বেশি নয়, মাত্র ৬,৭১৪ মিটার, কেউ উঠতে পারেনি কখনো, মানে খুবই রহস্যজনক কৈলাস পর্বত। গ্রেটার হিমালয় কোন হিমালয়কে বলা হয়? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়। গ্রেটার হিমালয় বলা হয় আমাদের
হিমাদ্রি, তাই তো, গ্রেটার হিমালয় বলা হয় আমাদের হিমাদ্রি হিমালয়কে। সবগুলোর নাম বলেছিলাম, কোনটাকে কি নাম বলা হয় মনে আছে না ভুলে গেছো? কোনটার কি নাম বলেছিলাম দেখো, প্রস্থ বরাবর যখন ভাগ করেছিলাম, প্রথম ছিল কি টেথিস হিমালয়, তাই তো, প্রথম ছিল টেথিস হিমালয়, যেটাকে আমরা বলি ট্রান্স হিমালয়। প্রথম ছিল টেথিস বা ট্রান্স। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে হিমাদ্রি। প্রথমটা টেথিস বা ট্রান্স, দ্বিতীয়টা কি হিমাদ্রি। হিমাদ্রিকে আমরা বলি কি গ্রেটার হিমালয়, এটা সেকেন্ডে আছে। 3 নাম্বারটা হচ্ছে হিমাচল, বা যেটাকে আমরা বলি কি লেসার হিমালয়, ঠিক আছে। আর নাম্বার 4 হিমালয়। যেটা হচ্ছে শিবালিক, 4টে অপশন দেওয়া আছে। শিবালিক। শিবালিক সেটাকে আমরা বলি বহি হিমালয়, ঠিক আছে, বহি হিমালয় বলা হয়। এটা মাথার মধ্যে রাখবে, নোটসে দেখো দেওয়া আছে সুন্দর নাম করে, এখানে আমি আরেকবার বলে দিলাম। আচ্ছা নেক্সট, লাদাখ পর্বত শ্রেণী কোন হিমালয়ের অংশ? লাদাখ, ট্রান্স হিমালয় স্যার। লাদাখ ট্রান্স হিমালয় স্যার। ট্রান্স হিমালয়, ঠিক বলছো? ট্রান্স মানে কোনটা? ট্রান্স মানে মানে তো টেথিস। ভেরি গুড, টেথিস হিমালয়। এইটাই ভেরি গুড, এই কথাটাই বললাম, ট্রান্স মানে টেথিস, তুমি বলছো ট্রান্স হিমালয়, অপশনে তো নেই, অপশনে টেথিস আছে, ভেরি গুড, এইভাবে মাথায় রাখতে হবে। তাহলে যেটাই ট্রান্স হিমালয় সেটাই টেথিস হিমালয়। তাহলে তুমি পড়েছো ট্রান্স, কিন্তু টেথিস হিমালয় আর পড়োনি, ব্যাস ওখানেই শেষ, ঠিক আছে। আর যেটা ট্রান্স হিমালয় মনে রাখবে, এটাকে তিব্বতীয় হিমালয়ও বলা হয়, কারণ এই অঞ্চলটা বেশিরভাগটাই তিব্বতে রয়েছে, ঠিক আছে। তাহলে অনেক সময় বলবে লাদাখ পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ, অপশনের মানে টেথিস হিমালয় না বলে তিব্বতীয় অপশন দিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ এর বেশিরভাগ অংশটাই তিব্বতে অবস্থিত, এই জন্য এটাকে তিব্বতীয় হিমালয় বলা হয়, সেম কথা, খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিখ্যাত হিল স্টেশন নৈনিতাল কোন হিমালয়ে অবস্থিত? হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়। নৈনিতাল যে ঘুরতে যাওয়ার জন্য খুব বড় হিল স্টেশন নৈনিতাল, সেটা আমাদের লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত, ঠিক আছে, সেটা আমরা পড়েছিলাম, এটা আমাদের লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত, ঠিক আছে। নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। নৈনিতাল ছাড়া আর কি কি রয়েছে, যেমন সিমলা, ঠিক আছে, সিমলাও কিন্তু এর মধ্যে অবস্থিত, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশ বিখ্যাত হিল স্টেশন, কোশ্চেন নৈনিতাল না বলে সিমলা দিল, তখন অ্যান্সার হবে হিমাচল প্রদেশে অবস্থিত যদি রাজ্য বলে, বা হিমালয় যদি বলে হিমাচল হিমালয়, অসুবিধা নেই। তারপর আমাদের ধরো রয়েছে মুসৌরি, ঠিক আছে, মুসৌরি রয়েছে, মুসৌরি সেটা হচ্ছে এই হিমালয়ের মধ্যে অবস্থিত। তারপর হচ্ছে রানীক্ষেত, এগুলো সব হিল স্টেশন গুলো আমাদের হিমাচল হিমালয়ে অবস্থিত। স্যার রানীক্ষেতটা উত্তরাখণ্ড তো? সবই উত্তরাখণ্ডে, এখানে না উত্তরাখণ্ডে, হিমাচলে, রানীক্ষেতটা উত্তরাখণ্ড, হ্যাঁ উত্তরাখণ্ডে, রানীক্ষেত উত্তরাখণ্ড, রানীক্ষেত উত্তরাখণ্ড, হিমাচল হিমালয়। হ্যাঁ রানীক্ষেত উত্তরাখণ্ড, হিমাচল হিমালয়। বা যদি বলে দার্জিলিং, দার্জিলিং যদি বলা হয়, দার্জিলিং হচ্ছে পূর্ব হিমালয়। হ্যাঁ, ঠিক আছে, এটা আমার পূর্ব হিমালয় তো অপশনে নেই, এগুলোর মধ্যে আছে টেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, তখন কি হবে? দার্জিলিং। শিবালিক হবে। শিবালিক হবে। আচ্ছা শিবালিক হবে। আচ্ছা একটু আমি তোমাদের দেখাই হিমাচল হিমালয় কতটা এরিয়া, ঠিক আছে, একটু ভালো করে দেখো, ওই জন্য আমি বললাম এই ভুলটা হয়। আচ্ছা দার্জিলিং তোমাদের একটু জিনিসটা একটু দেখালে তোমরা বুঝতে পারবে, ম্যাপটা দেখাই তোমাদের, এই পিকচারটা ভালো করে লক্ষ্য করো, দেখো টেথিস হিমালয় একদম উপরে, যেটাকে আমরা বললাম একটু আগে, তারপরে রয়েছে রেড কালারের যেটা, সেটা হচ্ছে গ্রেটার হিমালয় মানে হিমাদ্রি, তারপরে রয়েছে হিমাচল মধ্য হিমালয়, ঠিক আছে, পেয়েছো, মধ্য হিমালয় বা হিমাচল, আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে শিবালিক হিমালয়। এবার এখানের মধ্যে দার্জিলিং কোথায় আছে বলো?
দার্জিলিং কোন জায়গাটায় পড়ছে বলো? হিমাচল হিমালয়। হিমাচলে পড়ছে। আমি বোঝাতে পারলাম না পারলাম না? এটা মানে কখনোই নেই যে লেফট রাইট স্যার ওয়েস্ট ব্যাপারটা। বেঙ্গলের শিবালিকের কি পার্ট মানে কোন জায়গাটা হবে? এই তো দেখো ম্যাপে আমি দেখালাম, দেখো তোমাকে জায়গাগুলো দেখো দেখাচ্ছি। ওই যে হ্যাঁ আমি রেড বলছি ওয়েস্ট বেঙ্গলে স্যার শিবালিকের তাহলে কি রেঞ্জ হবে এটাই মানে কি আছে? শিবালিকে কি রেঞ্জ আছে মানে কোন মানে এ স্টেশন? শৃঙ্গ পর্বত শৃঙ্গ। দেহরাদুন আছে, কোটা আছে। দেহরাদুন না কোটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আছে? না ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই তো। ওয়েস্ট বেঙ্গল ওই দেখো না ম্যাপে দেখো না সিকিমের ওপর দিয়ে চলে গেছে। ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে ঢুকছে না। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখো ম্যাপটায় দেখতে পাচ্ছ এই যে জায়গাটা। এই যে রেডটা মানে গ্রেটার হিমালয়, হিমাদ্রির তো কিছুই নেই। মধ্য হিমালয় হিমাচলের মধ্যে শুধুমাত্র দেখো দার্জিলিং, মানে এই জায়গাটা জুম করে আরেকটু ভালো করে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাকে। একটু দেখো এই জায়গাটা খেয়াল করো। এইটাই তো ওয়েস্ট বেঙ্গলের ওপরের অংশ। বুঝতে পারছো কোন জায়গাটা বলছি? এই যে জায়গাটা, এই যে হ্যাঁ স্যার দেখতে এইটা দার্জিলিং, এর উপরেরটা তো সিকিম। তাহলে ওয়েস্ট বেঙ্গলের শুধু এই জায়গাটাই রয়েছে, বাকিটা না তো ওই কিছু নেই। হলুদটা নেই মানে শিবালিকের কোনো পার্ট নেই। পার্ট নেই এখানে, শিবালিক এখানে এসেছে কারণ তারপরে রেঞ্জ নেই তো। তারপরে আমাদের তো ডুয়ার্স অঞ্চল মানে যেটা নিচের অংশটা নেমে গেছে। অব হিমালয়টা তো নিচে, ওখানে আর নেই। মনে করো তো আমরা জলপাইগুড়ি ডুয়ার্সে এসে নেমে গেল, তারপর আর তো তার হিমালয় হিমাচল কোনো ভাগ তো পড়ছে না ওখানে। কি বলছি বোঝা গেল? পিকচারটা বোঝাটা এই জন্য খুব দরকার। এই ভুলটা বারবার হয়ে যায় যে দার্জিলিং বললে তোমরা বলে দাও শিবালিক। না, দার্জিলিং শিবালিক নয়। দার্জিলিংটাও লেসার হিমালয় বা মধ্য হিমালয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এইটা বড় ভুল হওয়ার জায়গা। আর যদি আমাদের এই যে শিবালিক হিমালয়ের মধ্যে অবস্থিত হচ্ছে আমাদের দেরাদুন, কোটা, এগুলো শিবালিকে, এগুলো হিল স্টেশন নয়, এগুলো ঘুরতে যাওয়ার মতো জায়গায়, যেটা দেরাদুন, কোটা, এগুলো শিবালিকের মধ্যে পড়ছে। ঠিক আছে? আর যদি আমরা সিমলা বলি, ঠিক আছে, তারপর আমাদের মুসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, দার্জিলিং, এগুলো সব হিমাচল হিমালয়ের অংশ। ওকে? আচ্ছা, এই যে পরেরটা কোশ্চেন আছে, দেরাদুন কোন হিমালয় থেকে সৃষ্ট? শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়। এই যে এক্ষুনি যেটা আমি বলে দিলাম, দেহরাদুন। আমি কোশ্চেনটা এই জন্য রাখলাম, বই থেকে কোশ্চেন না, পুরো কোশ্চেন আমি আজকে বানালাম। ঠিক আছে? এই জন্য কোশ্চেন গুলো সব পড়ানো থেকে সমস্ত কোশ্চেন আজকের গুলো আসবে, সুন্দরভাবে বলার আছে, পড়ে আসতে হবে এই কারণে। আচ্ছা নেক্সট, মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অংশ? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি। মাউন্ট এভারেস্ট আমাদের হিমাদ্রি হিমালয়ের অংশ। টেথিসের বেশিরভাগ অংশটা উপরে চলে গেছে তিব্বতে, আর এটা আমাদের হচ্ছে তিব্বতের আমাদের নেপালের অংশ, আর এটা আমাদের হিমাদ্রি হিমালয়ের অংশ। ভাগগুলো আস্তে 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 করে ক্লিয়ার হয়েছে, পিকচার হিসেবে সুন্দর বলেছি, ভাগগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, ধলাধর পর্বত শ্রেণী একটু আগেই যেটা বলছিলাম। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। ধলাধর আমি একটু আগেই বলছিলাম, এটা আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত। ভেরি গুড, মনে রাখতে সুবিধা এবার। আচ্ছা, লিও পার্গেল কোন পর্বত শ্রেণীর অংশ, সর্বোচ্চ শৃঙ্গ? লিও পার্গেল বলেছিলাম, নোটসে দেওয়া ছিল। চারটে যে ভাগ আছে, ট্রান্স হিমালয়ের যে চারটে ভাগ, এর মধ্যে লিও পার্গেল কোনটার? পড়নি, পড়লে বলতে পারতে। জাস্কার ছিল, ভেরি গুড। লিও পার্গেল ছিল জাস্কার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পিডিএফ এ দেখবে দেওয়া আছে, একটাও পিডিএফ এর বাইরের কোশ্চেন নেই। সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীর অংশ? এটা মানে আরেকবার রিপিট হয়ে গেছে। কারকোরাম। এটা এটা রিপিট হয়ে গেছে, বানাতে গিয়ে রিপিট হয়েছে দুবার। আচ্ছা আচ্ছা, প্যাংগং লেক কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? প্যাংগং। প্যাংগংটা আমাদের লাদাখে অবস্থিত, প্যাংগং লেক, লাদাখ। আচ্ছা, রাক্ষসতাল, ওই যে একটু আগে মানস সরোবর ছিল, একটা রাক্ষসতাল ছিল। হ্যাঁ, রাক্ষসতাল আমাদের কৈলাস। বলেছিলাম মানস সরোবর আর রাক্ষসতাল লাদাখ কৈলাস রেঞ্জের অংশ। ভেরি গুড। আচ্ছা, পিন্ডারি হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? হিমবাহগুলোর আমি লিস্ট দিয়েছিলাম, আমাদের পিন্ডারি। স্যার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত পিন্ডারি হিমবাহ। ভেরি গুড। আমি পিডিএফ দিয়েছিলাম যার মধ্যে লিস্ট দেওয়া ছিল। ঠিক আছে, পড়তে হবে বাবা, পড়তে হবে।
আচ্ছা, জেমু হিমবাহ লিস্ট ছিল। সিকিম। সিকিম। জেমু হিমবাহ ফেমাস আমাদের সিকিম রাজ্যে অবস্থিত। ভেরি গুড। বালটোরা হিমবাহ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে অবস্থিত ফেমাস হচ্ছে বালটোরা হিমবাহ। ঠিক আছে, ভেরি গুড, মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, রিমো হিমবাহ এটাও দেওয়া ছিল, এটাও জম্মু হিমাচল কাশ্মীর প্রদেশ। না, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে রিমো হিমবাহ। ঠিক আছে, পিডিএফ এ ছিল, দেখবে পিডিএফ এ দেওয়া ছিল। আচ্ছা, নিচের কোন পাঁচটি ভারত ও তিব্বতকে সংযোগ করে না? স্যার বুমলা পাস। বুমলা পাস ভারত আর চীনকে কানেক্ট করে না বুমলা? হ্যাঁ স্যার বুমলা হিমাচল প্রদেশে করে স্যার করে। তাহলে অরুণাচল বুমলাটা। লিপুলেখ হবে? লিপুলেখ স্যার। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, জিনিসগুলো কোনটা। প্রথম কথা, যে বুমলা এটা রয়েছে অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশ হলে অরুণাচল প্রদেশ কার সাথে কানেক্ট করবে? তিব্বতের সাথেই কানেক্ট করবে। তাহলে কোনো চীনের ভাবার সাথে। নেই, চীনের সাথে বা তিব্বতকে কানেক্ট করবে। নাথুলা, নাথুলা কোথায়? সিকিম। সিকিম কি? তাহলে সিকিম সিকিম। মানে চীনকেই কানেক্ট করবে, চীন বা তিব্বতকে কানেক্ট করবে। লিপুলেখ কোথায় রয়েছে? লিপুলেখ রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে যেটা হয়েছে সেটাও তো সিকিমকেই কানেক্ট উত্তরাখণ্ড। করবে। কিন্তু বুর্জিলা কোথায় রয়েছে? বুর্জিলা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, JNK। তাহলে কাকে কানেক্ট করবে? পাকিস্তানকে কানেক্ট করবে। বোঝা গেল? পাকিস্তান মানে শ্রীনগরকে হ্যাঁ স্যার। পাকিস্তানের যে গিলগিট, গিলগিট পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানের যে গিলগিট পাকিস্তান বলা হচ্ছে, মানে পিওকে মেনলি, যাই হোক শব্দ দখল করেছে। বুর্জিলা এটা ভারত আর তিব্বতকে কানেক্ট করে না, ভারত আর পাকিস্তানকে কানেক্ট করে। বোঝা গেল কোশ্চেনটা কতটা ভালো, সুন্দর কোশ্চেন। আচ্ছা, নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ মোটর বাইক চলাচলকারী গিরিপথ খারদুংলা। কোনটা? খারদুংলা। খারদুংলা। যে মোটর বাইক চলাচল হচ্ছে খারদুংলা, কোথায় আছে? উত্তরাখণ্ডে। কাশি। খারদুংলা জম্মু কাশ্মীরে রয়েছে বাবা, তাই না? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে রয়েছে। লাদাখকে যে শিয়কের সাথে কানেক্ট করছে, পৃথিবীর সর্বোচ্চ মোটর বাইক চলাচলকারী পথ খারদুংলা, তাই তো। বানিহালটাও হচ্ছে JNK তে রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। বানিহাল কি নামে পরিচিত? জওহর টানেল। শ্রীনগর আর লে। হ্যাঁ, জওহর টানেল। জওহর টানেল। এটা আমাদের জওহর টানেল নামে পরিচিত। আর জজিলা শ্রীনগর আর লেহকে কানেক্ট করে, শ্রীনগর অ্যান্ড লে লাদাখকে কানেক্ট করে। ঠিক আছে, বুর্জিলা তো আমরা বলে দিলাম একটু আগে। আচ্ছা, পরেরটা আছে, জওহর টানেল নামে পরিচিত কোন গিরিপথটা? বানিহাল। বানিহাল, এক্ষুনি বললাম বানিহাল আমাদের অ্যান্সার। ওই সরি, বানিহাল। আচ্ছা, নেক্সট, ধর্মশালা শহরটি কোন উপত্যকায় অবস্থিত? ধর্মশালা। কুলু উপত্যকা। কুলু। কুলু নয়, কাংড়া ভ্যালি। ঠিক আছে, কুলু কাংড়া দুটোই হিমাচল প্রদেশে রয়েছে, দুটোই হিমাচল প্রদেশে, লোকে ঘুরতে যায়। কুলু কাংড়া দুটোই হিমাচল প্রদেশ, কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, হিমাচল প্রদেশ, কিন্তু এর মধ্যে ধর্মশালাটা রয়েছে কাংড়াতে। ঠিক আছে, কুলু যদি যাও তাহলে দেখতে হবে কুলুর পরে, মানে তোমরা যদি কেউ গিয়েছো কুলু মানালি, কেউ গিয়েছো বাই কার? গিয়েছো না যাওনি বলো? না স্যার। না স্যার। যদি যাও তাহলে দেখতে পাবে যখন কুলু, কুলু বেসিক্যালি একটা শহর, ঠিক আছে। কুলু তোমরা যখন মানে এন্টার করবে, কুলুতে ঢোকার আগে একটা সাইডে মণিকরণ বলে একটা রাস্তা রাইট সাইডে চলে গেছে। আর সোজা কুলুর যে রাস্তাটা গেছে কুলু ভ্যালির পরে, কুলু ভ্যালি যেটা রয়েছে তারপরে দেখবে আরো একাধিক পাহাড় পেরিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে কাংড়া মানালি রয়েছে। আর এদিকে মানালি চলে গেছে, ওইদিকে কাংড়া চলে গেছে। ওখানে প্রপার দুটো জায়গা কুলু থেকে দুটো ভাগ হয়ে গেছে।
ঠিক আছে? ওই জন্য কুলু ভ্যালি আলাদা, কাংড়া ভ্যালি আলাদা। এটা মাথার মধ্যে রাখতে হবে। পুরোপুরি ওখানে পুরোপুরি মানে একদম ডিফারেন্ট জায়গা। আচ্ছা আচ্ছা, নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। सरामती। নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোনটা? আমি সব सरामती। তারামতি। আমি সবগুলো বলেছিলাম। নাগাল্যান্ডের কোনটা, তারপর তোমার হচ্ছে তোমার হচ্ছে মিজোরাম থেকে শুরু করে নাগাল্যান্ডের হচ্ছে সারামতি। আচ্ছা, মিজোরামের কোনটা? নীল পাহাড় বা ব্লু মাউন্টেনটা। মিজোরামের রয়েছে নীল পাহাড় বা ব্লু মাউন্টেন। ভেরি গুড। আচ্ছা, এটাও বলেছিলাম। মণিপুরের কোনটা সর্বোচ্চ শৃঙ্গ? মাউন্ট ইসো। মাউন্ট ইসো। মণিপুরের হচ্ছে মাউন্ট ইসো। ঠিক আছে, ভেরি গুড। আর হচ্ছে আমাদের ত্রিপুরা বোতলিং শিপ। বোতলিং শিপ। বোতলিং শিপ। ঠিক আছে, আমি বলেছিলাম এই চারটে আলাদা করে মনে রাখতে হবে। এর মধ্যে কখন কোনটা, এবার এখানে দেখো চারটে আমি একসাথে দিয়েছি বলে মনে রাখতে সুবিধা হয়, এটা না হলে এটা। যখন পরীক্ষার সময় থাকবে তখন কিন্তু একটাই কোশ্চেন থাকবে। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ নাম কি? মণিপুর। মণিপুর। কেইবুল লামজাও। নাম হচ্ছে লোকটাক, তাই তো? নাম লোকটাক, লোকটাক। যেটা হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এটা আমাদের লোকটাক হ্রদ। হ্রদটা হচ্ছে লোকটাক। ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে কেইবুল লামজো, যেটা আমাদের মণিপুরে অবস্থিত। মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসন, তাই তো? প্রেসিডেন্সিয়াল রুল। ভালো কথা, সুন্দর কথা। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। স্যার দাফাবুম। 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 ভেরি গুড। উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম। সুন্দর। নকরে কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গারো। গারো পাহাড়। ভেরি গুড। গারো গারো, পাহাড়। হ্যাঁ, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির সব আছে। এর মধ্যে নকরেক কিন্তু গারো পাহাড়ে। আর সিজু পাহাড় কোন গুহাতে, সিজু গুহা কোন পাহাড়ে অবস্থিত? ফেমাস সিজু স্যার গুহা। জয়ন্তিয়া। সিজু গুহা এটাও গারো পাহাড়ে অবস্থিত, সিজু গুহা। ঠিক আছে, পিডিএফ এ সুন্দর করে দেওয়া আছে, দেখবে, পড়বে, একটু পড়তে হবে বাবা। আচ্ছা, মরুভূমিতে দুটি হ্যাঁ স্যার। সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদকে কি বলা হয়? ধান। ধান। ধান্দ বলা হয়। ভেরি গুড। যখন দুটি সমান্তরাল বালিয়াড়ি থাকে তার মধ্যবর্তী যে হ্রদ থাকে সেটাকে ধান্দ বলা হয়। ছবি সহ বুঝিয়েছিলাম। মরুভূমির বালি ও প্রস্তরময় অঞ্চলকে কি বলা হয়? হামাদা। এটাকে বলা হয় হামদা বা হামাদা। হামাদা। হ্যাঁ, আচ্ছা, বালি আর প্রস্তরময় এটাকে হামদা বলা হয়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মরুভূমির চলমান বালিয়াড়িকে? ধ্রিয়ান। ধিয়ান। চলমান বাড়িকে ধ্রিয়ান। আচ্ছা, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? ভাঙ্গার। ভাঙর। আর নবীন পলিগঠিত অঞ্চল? খাদার। 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 ঠিক আছে, এটা পড়ানোর সময় বলছিলাম যেন গুলিয়ে না যায়। যদি প্রাচীন পলিগঠিত হয় ভাঙর হবে, আর নবীন পলিগঠিত হলে খাদার হবে। ঠিক আছে। আচ্ছা, আর পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ বদ্বীপ যে মাজুলি, কোন? ব্রহ্মপুত্র সমভূমিতে অবস্থিত। ঠিক আছে, ভেরি গুড। মাজুলি আমাদের রাজস্থান হয়ে গেল স্যার। সরি, রাজস্থান দাগ দিয়ে দিলাম না, সরি। হ্যাঁ, ব্রহ্মপুত্র দাগ দিতে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আচ্ছা, গঙ্গা নদীর সমান্তরালে পাওয়া উত্তরপ্রদেশে পরিচিত নাম দেওয়া আছে, তাই তো? কাউর। উত্তরপ্রদেশের নাম কাউর, আর বিহারের নাম তাল। ঠিক আছে, এই দুটো দাগ রয়ে গেছে। হ্যাঁ, এই দুটো দাগ অ্যান্সার রয়ে গেছে, কাউল আর তাল। এর দুটো মানে মনে পড়েছে, আমি বলেছিলাম। বিহারের নাম কি আর উত্তরপ্রদেশের নাম কি? না, ভুলে গেছো? এরপর আমাদের কি আছে? মধ্য ভারতের উচ্চভূমি। ঠিক আছে, মধ্য ভারত, মধ্য ও পূর্ব ভারতের যে উচ্চভূমি রয়েছে, বেসিক্যালি আমাদের যে রাজস্থানের মানে থর মরুভূমির এপাশটা, মানে আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বতের এই অঞ্চলটা, মানে এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে দেখো এরিয়া ওয়াইজ ভাগ করা একটা ম্যাপ আমি দিয়েছি। নাম্বার 1 আছে ছোট নাগপুর মালভূমি, দেখতে পেয়েছো? নাম্বার 1, 1 নাম্বার, এইদিকে দেখো 1 নাম্বার দেওয়া আছে। এই যে এটা ছোট নাগপুর মালভূমি মেনশন করা আছে।
তারপরে দেখো উড়িষ্যার উচ্চভূমি, এটা উড়িষ্যার উচ্চভূমি 2 নাম্বার দেওয়া আছে। ছত্তিশগড় অঞ্চল দেখো 3 নাম্বার দেওয়া আছে। বিন্ধ্যাচল বা বাঘেলখন্ড মালভূমি, এটা 4 নাম্বার দেওয়া আছে বাঘেলখন্ড। তারপরে বুন্দেলখন্ড মালভূমি 5 নাম্বার দেওয়া আছে। উদয়পুর গোয়ালিয়র দেখো 6 নাম্বার দেওয়া আছে, মানে বেসিক্যালি রাজস্থানের কাছে চলে গেছে। 7 নাম্বার হচ্ছে মালব মালভূমি, মানে বিন্ধ্য পর্বতের যে নিচের অংশটা মালব, ওই জন্য এটাকে এন্ট্রান্স অফ দ্য ডেকান বলা হতো, বিন্ধ্য পর্বত পেরিয়ে মালব আক্রমণ করতো, ইতিহাস আমরা পড়েছি। আর 8 রয়েছে দণ্ডকারণ্য অঞ্চল। তাহলে এই 8টা অঞ্চল নিয়ে রয়েছে আমাদের মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক আছে? এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? এটা আমাদের নেক্সট আমাদের পড়ার বিষয়বস্তু, যার মধ্যে আরাবল্লী, রাজস্থানের উচ্চভূমি, বুন্দেলখন্ড, এগুলো রয়েছে, নর্মদা উপত্যকা, কারণ এখান থেকে নর্মদা নদী গিয়েছে বিন্ধ্য পর্বত থেকে, সেই জন্য এগুলো বলেছে। এবার এই ম্যাপ অনুযায়ী এই জায়গাটা, বাকি অংশটা আমাদের কি করতে হবে, পড়তে হবে। এখানে দেখো বেশি কিছু নেই। রাজস্থানের উচ্চভূমিটাকে, এটা আরাবল্লী পর্বতের পূর্ব দিকে এই মালভূমি অবস্থিত, এটাকে রাজস্থানের উচ্চভূমিও বলা হয়। আবার অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় মাড়োয়ারের উচ্চভূমি, ঠিক আছে? মাড়োয়ার বলা হচ্ছে যেহেতু এই সেন্সে, এটাকে মাড়োয়ারের উচ্চভূমি বলা হচ্ছে। চম্বল বধভূমি, যেটা বেসিক্যালি চম্বল নদী এখান দিয়ে গিয়েছে, সেই জন্য চম্বল নদীর যে উপত্যকা অঞ্চল, এই জায়গাটাকে পাথার বলা হয়, যেটা গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশের অঞ্চল বিশেষে অবস্থিত। এবার এই জায়গাটাকে চম্বল ব্যাডল্যান্ড বা বধভূমিও বলা হয়ে থাকে এই কারণে, এটা উচ্চভূমির মধ্যে পড়ছে। এবার বুন্দেলখন্ড বেসিক্যালি উত্তরপ্রদেশের 5টা আর মধ্যপ্রদেশের 8টি জেলা নিয়ে গঠিত হচ্ছে বুন্দেলখন্ড অঞ্চল। আগে বুন্দেলখন্ড, এগুলো কি বলতো, আগে যখন ইতিহাসে হতো বুন্দেলখন্ডে এম্পায়ার হতো, ঠিক আছে? কিন্তু এরপরে কি হয়েছে, যখন রাজ্য ভাগ হয়েছে, যে যার অঞ্চল নিয়ে নিয়েছে, ফলে এই কারণে। এবার এটা যমুনা নদীর দক্ষিণ তীরে, এটা মনে রাখতে হবে কোন নদীর তীরে অবস্থিত বুন্দেলখন্ড উচ্চভূমি। এখানে এই নদী সেন্সে এমসিকিউ আসবে, মানে অবভিয়াসলি আমি করবো এখানে, এটা মনে রাখবে, এটা একটা এমসিকিউ এর মধ্যে থাকবে। গ্রানাইট পাথর দ্বারা গঠিত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে। ছত্তিশগড়, এটা মহানদীর প্রবাহ দ্বারা, কোন নদী দ্বারা গঠিত হয়েছে, মহানদী দ্বারা। উড়িষ্যার উচ্চভূমি অঞ্চল, এখানে পাপোস আর নবরঙ্গপুর অঞ্চল নিয়ে গঠিত, এটা পূর্বঘাট পর্বতের পশ্চিমমালায় রয়েছে, ক্ষয়জাত একটা মালভূমি অবস্থিত। আচ্ছা, তামিলনাড়ুর উচ্চভূমি, যেখানে যে পালঘাট গ্যাপ অঞ্চল, পালঘাট গ্যাপ হচ্ছে, তোমরা যদি এখানে একটু ম্যাপে দেখিয়ে দিই, পালঘাট গ্যাপ কোন জায়গাটা, এখানটা ম্যাপটা দেখা যাবে না, যেখানে, আচ্ছা পালঘাট গ্যাপটা আমি তোমাদের দেখাচ্ছি। পালঘাট গ্যাপের কারণে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, বলছি পালঘাট গ্যাপ ম্যাপ, ব্যাঙ্গালোরে মনে হয় একদম, বৃষ্টি ভেরি হয়। গুড ভেরি গুড ভেরি গুড, এই কথাটা আমি তোমাদের একবার দেখিয়েছিলাম, ঠিক আছে? এই যে দেখো, একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পালঘাট ম্যাপের, এই দেখো এই জায়গাটা হচ্ছে পালঘাট, এই জায়গাটা হচ্ছে ভোরঘাট, ঠিক আছে? এবার এই জায়গায় পালঘাট গ্যাপ, এই জায়গাটা মানে এখানটায় ঠিকঠাক দেয়নি, এক সেকেন্ড। এই জায়গাটা ভারতের দেখো একদম এই যে নিচের এই যে অংশটা, এই জায়গাটা গ্যাপ থাকে, এই কারণে এই জায়গা দিয়ে জলবায়ু মানে মৌসুমী বায়ু বা প্রবেশ করে এই জায়গায় অবস্থিত যে ব্যাঙ্গালোর ভেতরে রয়েছে, তার আবহাওয়াটা প্লিজেন্ট হয়, ভালো হয়, এই কারণে, ঠিক আছে? পালঘাট গ্যাপের কারণে। এটা আমি আগেও বলেছিলাম, সেই জায়গাটা এখানে একটু মাথায় রাখবে, পড়ার সময় আস্তে আস্তে পাবে। তো এখানে এই তামিলনাড়ুর উপকূল অঞ্চলে গঠিত, আর্কিয়ান যুগে এখানে দেখা যায়, খুব বেশি এখানে কোশ্চেন নেই। আর পূর্ব ভারতের মালভূমির মধ্যে যে দণ্ডকারণ্য মালভূমি, যেটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, এখানে সর্বাধিক উৎকৃষ্ট লৌহ আকরিক পাওয়া যায় দণ্ডকারণ্য মালভূমি থেকে, ছত্তিশগড় থেকে পাওয়া যায় আমরা জানি। বাঘেলখন্ড, যেটা আমাদের মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশের কিছু অংশ, সোন নদীর দক্ষিণে এই মালভূমি গঠিত। কোন নদী মাথায় রাখতে হবে, এইখানে যে টন নদী আর সোন নদী এখান দিয়ে প্রভাবিত হয়েছে। মালব মালভূমি, যেটা বিন্ধ্য পর্বতের উত্তরে, ঠিক আছে? বিন্ধ্য পর্বত আমরা বললাম একটু আগে ম্যাপে দেখালাম, সেখানে মালব মালভূমি রয়েছে। রেওয়া মালভূমি, যেটা বিন্ধ্য পর্বতের পূর্ব দিকে মধ্যপ্রদেশে, মেঘালয়, এটা আমি অলরেডি, মেঘালয়টা আমি তো ওখানে হয়ে গেছে, মেঘালয় মালভূমি অলরেডি করে দিয়েছিলাম ওখানে, ওখানে ছিল, হয়ে গেছে, এটা এখানে করার দরকার নেই। আচ্ছা, নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ বড়ভাবে যেটা পড়তে হবে, সেটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি, এটা আমাদের একটু বড় পড়তে হয়। এই যে এই মালভূমিটা, ঠিক আছে, এই মালভূমিটা অনেক ছোট বড় মালভূমির সমন্বয়ে গঠিত। এর মধ্যে রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি এবং কোডারমা মালভূমি, কোডারমা নাম হয়তো শুনেছো, আমাদের গুরুত্বপূর্ণ আকরিক এখানে পাওয়া যায় কোডারমা থেকে, ছোট নাগপুর,
এখানে বিন্ধ্য রেওয়া। এবার এই অঞ্চলটা গ্রানাইট আর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। এটা আমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হচ্ছে পরেশনাথ। এটা আমাদের পরীক্ষাতে পড়ে। আর এই পরেশনাথের মধ্যে রয়েছে পরেশনাথ পাহাড়, যেটা জৈনদের তীর্থঙ্কর ছিল, এই জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কিছু জলপ্রপাত রয়েছে, তার মধ্যে ফেমাস আমাদের হুড্রু জলপ্রপাত। এটা আমাদের পরীক্ষায় পড়ে যে সুবর্ণ নদীর মানে হুড্রু জলপ্রপাত কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে। খুব ফেমাস কোশ্চেন। সুবর্ণরেখা নদীর দ্বারা সৃষ্টি হয়েছে বিখ্যাত হুড্রু জলপ্রপাত। তারপর হচ্ছে জোনা জলপ্রপাত বা গৌতম ধারা জলপ্রপাত রয়েছে, যেটা কাঞ্চি নদী দ্বারা গঠিত। কাঞ্চি নদী দ্বারা সৃষ্টি হয়েছে এই যে জলপ্রপাতটা। এটা হচ্ছে আমাদের ফেমাস একটা এমসিকিউ। এছাড়া রাজরাপ্পা জলপ্রপাত, এটাও আমাদের ফেমাস একটা জলপ্রপাত, যেগুলো সব আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে গঠিত হয়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে প্রচুর এরকম নদী উৎপন্ন হয়েছে। আর ছোটনাগপুর মালভূমিকে আমরা প্রত্যেকে জানি ভারতের খনিজ ভান্ডার বলা হয়, কারণ এখান থেকে প্রচুর খনিজ আমরা করি, যেখান থেকে দামোদর নদীর অববাহিকা এই অঞ্চলে পাওয়া যায়। আর এই জায়গাটাকে আমরা বলি কি গ্রস্থ উপত্যকা বলি বা রিফট ভ্যালি বলি, কারণ এই জায়গায় দুটো উচ্চ স্থানের মধ্যবর্তী যে নিচু জমি, কোনো জায়গাটা নিচু হয়ে গেছে, রিফট ভ্যালি বলা হয়, খুব ফেমাস। রাঁচি মালভূমি সব থেকে বেশি জায়গা যেটা দখল করছে সেটা রাঁচি মালভূমি, ঠিক আছে। রাঁচি মালভূমির পশ্চিমাঞ্চলের উচ্চভূমিকে প্যাট অঞ্চল বলা হয়। খুব ফেমাস একটা কোশ্চেন যে প্যাট অঞ্চল কোন জায়গাটাকে বলা হয়, সেটা দামোদর উপত্যকার দক্ষিণে যে রাঁচি মালভূমির পশ্চিম অংশটাকে প্যাট অঞ্চল বলা হয়। প্যাট কথার অর্থ হচ্ছে সমতলের উপরিভাগ, যেটা ছত্তিশগড়ে সুজাগাঁও জেলা নিয়ে গঠিত। দরকার নেই এটা, এই অঞ্চলের গড় উচ্চতা 1000 মিটার, জাস্ট রাখবে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে হাজারিবাগ মালভূমি যেটা রয়েছে এর উত্তরে গঠিত বিখ্যাত ফেমাস আমাদের রাজমহল পাহাড় আর দলমা পাহাড়, এই দুটো খুব ফেমাস। এরা হাজারিবাগ মালভূমির উত্তরে লাভা দ্বারা গঠিত হয়েছে। কোন নদীর এতে, কোন মালভূমি? হাজারিবাগ। এখানে উচ্চ অংশ হাজারিবাগ আর নিম্ন অংশ কোডারমা মালভূমি নামে পরিচিত। এই যে কোডারমা বললাম, কোডারমা মালভূমি আর হাজারিবাগ মালভূমি দুটো আলাদা আলাদা। উচ্চ অংশ হাজারিবাগ মালভূমি আর নিম্ন অংশ কোডারমা মালভূমি নামে পরিচিত। আর সর্বনিম্ন অঞ্চল হচ্ছে মানভূম, যেটা হচ্ছে পুরুলিয়া মানভূম জেলা ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়খণ্ডের ধানবাদ আর বোকারো এর মধ্যে পড়ছে, বোকারো জেলা পড়ছে। আর সিংভূম জেলাটা মানভূমের তুলনায় অনেক বেশি উঁচু নিচু হয়েছে। সিংভূম মানভূম এগুলো সব এর অংশ হিসেবে রয়েছে। তারপর আমাদের বলেছিলাম এই যে মরু অঞ্চলটাকে একটু ভালোভাবে আমাদের পড়তে হবে, যেটা রাজস্থানের মধ্যে জয়পুর, তারপর বিকার বা বিকানির, যোধপুর এলাকা, আর পাকিস্তানের এর মধ্যে রয়েছে খয়েরপুর, বাহালওয়ারপুর, এটা পড়ে না পাকিস্তানের এরিয়া, যেখানে আমাদের থর মরুভূমি রয়েছে। থর মরুভূমির বেশিরভাগ অংশটাই ভারতে রয়েছে। আর থর মরুভূমির কারণ কি? কারণ এই অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায়, আর একমাত্র পর্বত যেটা আরাবল্লী রয়েছে সে আবার উত্তর দক্ষিণে প্রসারিত। এই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা বাধাপ্রাপ্ত হয় না, আমরা এটা সম্পর্কে পড়েছি। সেই কারণে বৃষ্টিপাত হয় না, আর সেই কারণে এখানে কোনো মরুভূমির সৃষ্টি হয়েছে। আর আরাবল্লীর একটা খাঁজের এখান থেকে সম্বর হ্রদ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে সম্বর হ্রদ সবচেয়ে বড় হ্রদ রয়েছে। কিছু জায়গায় প্রস্রবণ দেখা যায়, আর কিছু কিছু জায়গায় এখানে খেজুর ও পাম জাতীয় গাছ উৎপন্ন হয়, আমরা জানি মরুভূমি অঞ্চলে। আর এই জায়গাগুলোকে মরুদ্যান বলি বা ওয়েসিস বলি। কিছু জায়গা বাগর অঞ্চল, কোনটা? মরুভূমি আর সমভূমির মধ্যবর্তী অঞ্চলকে বাগর অঞ্চল বলে। এখানে দেখো ম্যাপে দেওয়া আছে, গ্রিন কালারের হাইলাইট করা আছে। মরুভূমি রয়েছে, এদিকে সমভূমি, মাঝখানের অঞ্চলটাকে বাগর। এটা ঘাসে ঢাকা থাকে কিন্তু বালি। রোহি বাগর অঞ্চলের পশ্চিমে অবস্থিত যে অঞ্চল, এটাকে রোহি অঞ্চল বলা হয়, এটা উর্বর অঞ্চল হয়, ঠিক আছে। বাগরের পশ্চিম দিকে অবস্থিত রোহি অঞ্চল, এখানে ছোট্ট একটা অঞ্চল। হামদা, যেটা প্রস্তরবয় অঞ্চলকে হামদা বলা হয়, পড়েছি আমরা। ধ্রিয়ান যে চলমান বালিয়াড়িগুলোকে ত্রিয়ান বা টিব্বা বলা হয়ে থাকে, এটা আমরা একটু মানে ওই আগের দিনই যে এমসিকিউ আজ করলাম সেখানে কম বেশি ছিল চলমান বালিয়াড়ি। রান বলা হয়, রান অফ কচ্ছ রান বলা হয়, যেটা মরুভূমির নিচু অংশে লবণাক্ত হ্রদকে রান বলা হয়। ধান বলা হয় বালিয়াড়ির মধ্যবর্তী যে দীর্ঘাকার হ্রদ, সেগুলি যখন মানে শিশির সময় শুকনো থাকে সেগুলোকে ধান বলা হয়। আর এখানে দেখো সম্বর হ্রদ তৈরি হয়েছে, আর এই যে এখান দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে, আরাবল্লী পাহাড় রয়েছে, এটাকে বাগর অঞ্চল। আর অর্ধচন্দ্রাকৃতি বালুর ঢিপিগুলোকে স্যান্ড ডিউনস বলা হয়ে থাকে, স্যান্ড ডিউনস বলা হয়ে থাকে। আর মরুস্থলী যেটা সব থেকে পশ্চিমে অবস্থিত, যেটাকে অ্যাকচুয়ালি মরুভূমি আমরা বলি, যেটা মানে সর্বাধিক বালিকাময় স্থান, মরু কথার অর্থ মৃত,
আর স্থলিকতাগত দেশ, এই জন্য মরুভূমিকে বলা হয় মৃতের দেশ। যাই হোক, এখানে প্রচুর আমাদের সোলার পার্ক তৈরি করা হয়েছে, ভার্টাস সোলার প্ল্যান্ট। আচ্ছা, যাই হোক, রয়েছে। এটা আমাদের মরুভূমি, খুব বেশি ব্যাপার নয়, কিন্তু এই যে জায়গাগুলো কোনটাকে কি বলে এগুলো থেকে এমসিকিউ হয়, আমি বানিয়ে রাখবো পরের দিন, তোমরা পড়বে অবশ্যই। তারপরে আমাদের আরাবল্লী পর্বত, ভারতের প্রাচীনতম পর্বত, এটা ক্ষয়জাত পর্বত রয়েছে। এখানে আমাদের মাউন্ট আবু, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, এখানের আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানেই রয়েছে বিখ্যাত আমাদের ফেমাস দিলওয়ারা টেম্পল, মাউন্ট আবুর ফেমাস জায়গা আমরা সবাই জানি। আর গুরু শিখরে রয়েছে বৃহৎ টেলিস্কোপ। আর গুরু শিখরের মাউন্ট আবুকে আলাদা করেছে কোন গ্যাপ? গোরান ঘাট গ্যাপ, মানে অপশনের মধ্যে পালঘাট থেকে শুরু করে এরকম থাকবে। হলদিঘাট গ্যাপ, গিরিপথ গ্যাপ বা গিরিপথটা আরাবল্লী পর্বত অঞ্চলে অবস্থিত। তাহলে এখানে হলদিঘাট গ্যাপ আর গোরান ঘাট গ্যাপ রয়েছে, দুটো মাথায় রাখবে, দুটো। তার মধ্যে গোরান ঘাট গ্যাপ কিন্তু গুরু শিখর আর মাউন্ট আবুকে আলাদা করেছে, মাথায় রাখতে হবে সুন্দর করে। বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে একটা স্তূপ পর্বত, যেটাকে ব্লক মাউন্টেন আমরা বলে থাকি। উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে আলাদা করেছে, এটা পূর্বাংশ কাইমুর নামে পরিচিত। এটা আমাদের গুজরাট থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। সর্বোচ্চ শৃঙ্গ সাতবাহন শিখর। এখান থেকে চম্বল, বেতুয়া, কেন, কালী এইসব নদী এখান থেকে সৃষ্টি হয়েছে, ফেমাস রিভার্স এখান থেকে, যেগুলো যমুনার উপনদী এখান থেকে অনেক সৃষ্টি হয়েছে, যে জন্ম এসেছে। তারপরে দক্ষিণাতে পার্বত্য অঞ্চলের মধ্যে পশ্চিমঘাট পর্বত, যেটাকে সহ্যাদ্রি বলি, এটা আমাদের লাভা দ্বারা গঠিত। ঠিক আছে, এখান থেকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী, যে ফেমাস যে নদী আমাদের রয়েছে রিভার্স, এগুলো পশ্চিমঘাট পর্বত থেকে গঠিত হয়েছে। আর এটা প্রায় 1200 মিটার আর 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একদম গুজরাট থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে, ফেমাস আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি আমরা পড়েছি, পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আর এই জন্য এখানে আনামুদি রয়েছে। আর এটা আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ, এখানে দক্ষিণের এভারেস্টও বলা হয়ে থাকে, পড়েছি। এছাড়া আরো এক্সট্রা আমাদের শৃঙ্গ রয়েছে কলসুবাই, 1646 মিটার, এগুলো মেনশন করা আছে। মহাবালেশ্বর 1438, সালহের 1576 মিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে তিনটে গ্যাপ রয়েছে, আমি একটু আগে বললাম গ্যাপ, পালঘাট গ্যাপ, থলঘাট গ্যাপ আর ভোরঘাট গ্যাপ। তিনটে আলাদা আলাদা গ্যাপ এখানে অবস্থিত রয়েছে, পালঘাট, থলঘাট আর ভোরঘাট। মধ্যে পালঘাটটা হচ্ছে নীলগিরি পর্বত, যেটা কেরালা তামিলনাড়ু অঞ্চলে অবস্থিত। থলঘাট মুম্বাই নাসিকের মধ্যে। আর ভোরঘাট মুম্বাই আর পুনের মাঝখানে ভোরঘাট, এটা মাথায় রাখতে হবে। তিনটে গ্যাপ রয়েছে, পালঘাট, থলঘাট আর ভোরঘাট। আমি এর সঙ্গে ম্যাপে দিয়ে দেবো, এখানে এখন ম্যাপ অ্যাড করা নেই, আমি এগুলো ম্যাপে অ্যাড করে পিডিএফ যখন দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো। আর পূর্বঘাট মলয়াদ্রি, যেখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আর্মাকোন্ডা, মহেন্দ্রগিরি আর সেবরয়। আর সর্বোচ্চ শৃঙ্গ আমরা প্রত্যেকেই জানি জিন্দাগাদা রয়েছে, ভেরি ফেমাস। সাতপুরা রেঞ্জে এখান থেকে সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এখান থেকে নর্মদা আর তাপ্তি নদী উৎপন্ন হয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, এখান থেকে নর্মদা সোন নদী উৎপন্ন হয়েছে, নর্মদা তাপ্তি ছিল, আচ্ছা সোন নদী এখান থেকে। আর সাতপুরার মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি, আর এগুলো হচ্ছে ক্ষয়জাত পাহাড়। নীলগিরি রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আর এখানে ফেমাস আমাদের যে উটি, মানে লোকে সবাই যে ঘুরতে যায় শৈলসহ, যেটা হিল স্টেশন এখানে অবস্থিত। আর এখানে নীল, যাই হোক, এখানে হচ্ছে পালঘাট গিরিপথ, এখানে অবস্থিত নীলগিরিতে। আচ্ছা, উপকূলের সমভূমি অঞ্চল, এটা আমাদের আরব সাগর আর বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। দুভাগে ভাগ করা যায়, একটা পশ্চিম উপকূলের সমভূমি আর পূর্ব উপকূলের সমভূমি দিয়েছে। এই যে কচ্ছের রন, এই জায়গায় কচ্ছ উপসাগর, মাঝখানটায় যে খাম্বাত, এই টোটালটাকে বলে কাথিয়াওয়াড় উপদ্বীপ। মানে গুজরাটের যে অঞ্চল খাম্বাত উপসাগর পর্যন্ত, এটাকে কাথিয়াওয়াড় উপদ্বীপ বলা হচ্ছে। মহারাষ্ট্রের যে পুরো অঞ্চল, সেটাকে কঙ্কন উপকূল বলা হচ্ছে, মহারাষ্ট্রের গোয়া কঙ্কনে পড়ে। কর্ণাটকের যে অঞ্চল উপকূল, সেটাকে কর্ণাটক উপকূল। কেরালার যে উপকূল, সেটাকে মালাবার উপকূল বলা হয়। তামিলনাড়ুর উপকূলকে করমন্ডল উপকূল, আর অন্ধ্রপ্রদেশের উপকূলকে অন্ধ্র উপকূল, আর উড়িষ্যা উপকূল একটু অন্ধ্রপ্রদেশ অংশ, এটাকে উত্তর সরকার উপকূল বলা হয়। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কোন উপকূল কোন দিকে অবস্থিত, এটা প্রচুর ভুল হয়। অনেকে ভাবো কঙ্কন মানে পুরোটা, না, কঙ্কন মানে শুধু ওইটুকু ছোটটা, মহারাষ্ট্রের অঞ্চল, মহারাষ্ট্র গোয়া কঙ্কন। কর্ণাটক উপকূল, আর এটা মালাবার উপকূল। আর করমন্ডল কোস্ট মানে তামিলনাড়ুর অঞ্চলটা করমন্ডল, বাকিটা অন্ধ্র কোস্ট।
ঠিক আছে, পুরোটা নয় কিন্তু। অনেকে ভাবো পুরো এই পাশে লেফট সাইডে পুরোটা কঙ্কন, এদিকে করমণ্ডল, না, এটা ভাগ রয়েছে। ওকে, মানে পিকচার দেওয়া আছে, বুঝবে। আচ্ছা, কচ্ছ মানে জলময় দেশ, রণ কথার অর্থ নিম্নভূমি, এটাকে শুভ্র মরুভূমি বলা হয়, সাদা মরুভূমি, কারণ এখানে লবণের জন্য এটা ফেমাস, সব থেকে বেশি লবণ এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, তারপরে কচ্ছ খাম্বাদ উপসাগর কাথিয়াবাড় উপদ্বীপ, এখানে গোরক্ষনাথ সর্বোচ্চ অংশ, গির অরণ্য কাথিয়াবাড় উপদ্বীপে রয়েছে, আমাদের এশিয়াটিক লায়ন প্রিজার্ভের জন্য ফেমাস। গুজরাট সমভূমি এখানে প্রেজেন্ট রয়েছে। কঙ্কন কোস্ট, যেটা আমাদের মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকে অবস্থিত। এখানে মুম্বাই, বৃহত্তম শহর মুম্বাই এই উপকূলে অবস্থিত কঙ্কন কোস্টে। এটা সর্বাধিক দীর্ঘ ভগ্ন উপকূল, ঠিক আছে, ভগ্ন উপকূলের মধ্যে অন্যতম। কর্ণাটক উপকূল, যার মধ্যে গিরসোপ্পা বা যোগ জলপ্রপাত এখানে অবস্থিত, সরাবতী নদীর এতে অবস্থিত। কেরালা, এখানে এই বিভিন্ন কয়াল দেখা যায়, কয়াল, এর মধ্যে ভেম্বানাদ কয়াল, একটু আগে যেটা বলছিলে, যেটাকে ব্যাক ওয়াটার, সমুদ্রের জল পিছিয়ে আসে, এই জায়গায় ব্যাক ওয়াটার, সেখান থেকে লবণ তৈরি হয়। আর স্থানীয় বাড়িয়ালিগুলোকে থেরিস বলা হয়। এখানে অষ্টমুদি কয়াল কুলম হ্রদ অবস্থিত। মহারাষ্ট্র, গোয়াকে একসাথে কোঙ্কন উপকূল বলা হয়। কেরালা আর কর্ণাটককে একসাথে মালাবার কোস্ট বলা হয়, ঠিক আছে, যদিও কর্ণাটক উপকূল আলাদা, কিন্তু সেটাকে মালাবারও বলে। আচ্ছা, লাস্ট আমাদের এটা করমণ্ডল পরবর্তীকালে নাম হয়েছে, রাজরায়ের নাম দিয়েছিল, যাই হোক। পূর্ব উপকূলের উচ্চভূমি, যেটা আমাদের উড়িষ্যা উপকূল, এখানে চিল্কা হ্রদ, সবচেয়ে বৃহত্তম যে হ্রদ, চিল্কা লবণাক্ত এশিয়া তথা ভারতের চিল্কা হ্রদ এখানে অবস্থিত। এটা বৃহত্তম লেগুন বলা হয়ে থাকে, লেগুন বা উপহ্রদ, চিল্কা এখানে অবস্থিত। অন্ধ্র উপকূল, বিশাখাপত্তনম, মছলিপট্টনম স্বাভাবিক বন্দর, যেখানে পুলিকট আর কোলেরু অন্যতম লবণাক্ত হ্রদ, যেটা গোদাবরী আর কৃষ্ণা নদীর মধ্যে রয়েছে। গোদাবরীতে কোলেরু আর কৃষ্ণাতে পুলিকট উপহ্রদ রয়েছে। করমণ্ডল কোস্ট, যেটাকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়, দুবার বৃষ্টিপাত হয়, যখন মৌসুমী বায়ু ঘুরে আসে তখন আবার একবার বৃষ্টিপাত এখানে হয়ে থাকে, ঠিক আছে। এটা আমাদের ফেমাস, প্রচুর ধান উৎপন্ন হয়। ভাগ দেওয়া আছে, এটাকে উত্তর সরকার বলা হয়, এটাকে কোঙ্কন উপকূল বলা হয়। ভাগ, এটা বেশি পশ্চিম উপকূল প্রশস্ত হয়, আর এটা সংকীর্ণ হয়, ভাগগুলো পড়বে, ঠিক আছে। সমতল হয়, পাহাড় দ্বারা বেষ্টিত, নদী দ্বারা বদ্বীপ গঠিত হয়, ঠিক আছে। এই পূর্ব উপকূলে বদ্বীপ গঠিত হয়, দেখবে প্রত্যেকের বদ্বীপ হয়, এখানে কিন্তু কোনো বদ্বীপ গঠিত হয় না। পশ্চিম উপকূলে কোনো বদ্বীপ হয় না, পূর্বতে বদ্বীপ হয়। এটা বঙ্গোপসাগরে পড়ছে, এটা আরব সাগরে পড়ছে, এটাও আর কি। লাস্ট আমাদের দ্বীপপুঞ্জগুলো আছে, আন্দামান আর নিকোবর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকে লাক্ষাদ্বীপ। আন্দামানে উত্তর আন্দামান, আর এখানে মাঝখানে হচ্ছে লিটল আন্দামান, নিচে হচ্ছে মানে আমাদের লিটল নিকোবর, ঠিক আছে। আন্দামান, উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, লিটল আন্দামান, নিকোবর, কার নিকোবর, লিটল নিকোবর, একদম লাস্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট রয়েছে, নারকন্ডম, আর উপরে দেখো স্যাডেল পিক রয়েছে, যে ব্যারেন উপদ্বীপ রয়েছে, পোর্ট ব্লেয়ার যেটা ক্যাপিটাল রয়েছে, মাঝখানের এই অংশটাকে ডানকান প্যাসেজ বলা হয়। এর মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল, কার নিকোবর, লিটল নিকোবর, এখানে ইনফরমেশন দেওয়া আছে। স্যাডেল পিক হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ, নিকোবরের হচ্ছে থুলিয়ের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামান নিকোবরকে ভাগ করছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। ইন্দিরা পয়েন্ট হলো স্থলভাগের মানে জলভাগে, ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু এর নিকোবর। পোর্ট ব্লেয়ার রাজধানী বললাম দক্ষিণ আন্দামানে রয়েছে, আর নিকোবরের রাজধানী হচ্ছে কার নিকোবর, ওই যে উপরে ম্যাপ দেখালাম, কার নিকোবর আর পোর্ট ব্লেয়ার, এই যে পোর্ট ব্লেয়ার ক্যাপিটাল আর কার নিকোবর এর হচ্ছে যে কার নিকোবরের ক্যাপিটাল, ঠিক আছে। ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেল। এখানে নিকোবর 22টা দ্বীপ রয়েছে, আর আন্দামানে রয়েছে এরকম 550টা দ্বীপ, তার মধ্যে 28টিতে বসতি রয়েছে। এতটা পড়ে না, জাস্ট উচ্চতম শৃঙ্গ রাজধানী এইটুকু। আর এখানে এই যে জ্বলন্ত আগ্নেয়গিরি ব্যারেন, আর সুপ্ত আগ্নেয়গিরি নারকন্ডাম রয়েছে, এই যে ব্যারেন আর নারকন্ডাম, এগুলো আগ্নেয়গিরি, ঠিক আছে, যেখানে নাম দিয়ে দিয়েছি। সুভাষচন্দ্র বসু আন্দামান আর নিকোবর, আন্দামানের শহীদ দ্বীপ আর নিকোবরের স্বরাজ দ্বীপ দিয়েছিল জাপানিদের কাছ থেকে দখল মানে পাওয়ার পরে, এটা আমরা পড়েছি। আর বঙ্গোপসাগরের অন্যান্য দ্বীপ হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, যেখান থেকে আমাদের সমস্ত স্পেস যে এগুলো ছাড়া হয়, আর পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ, ঠিক আছে, অবভিয়াসলি ফেমাস। আর লাস্টে আরব সাগরের দ্বীপের মধ্যে আমাদের ফেমাস রয়েছে লাক্ষাদ্বীপ, যেটা এখন মোদিজি প্রমোট করছে। এগুলো প্রবাল প্রাচীর দ্বারা গঠিত, ক্যাপিটাল হচ্ছে কারাভত্তি, ঠিক আছে। আর অ্যাটল বলা হয় গোলাকার
বা ঘোড়ের মতো আকৃতির প্রাচীর, যেগুলো প্রবাল দ্বারা অ্যাটল বলা হয়। আর আরেকটা দ্বীপ হচ্ছে দিউ। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করে, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করে। 8 ডিগ্রি, 9 ডিগ্রি আর 10 ডিগ্রি তো আমরা অলরেডি উপরে পড়েছি। এই হচ্ছে আমাদের টোটাল গল্প। বাকি যেটা রয়েছে এটা, ওকে, এটার আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। নেক্সট জিওগ্রাফি ক্লাসে এই বাকি যেটা আছে এটার উপরে আমি এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে? নেক্সট জিওগ্রাফি ক্লাস সামনের সপ্তাহে যেটা হবে সেখানে বাকিটার উপর, প্রথমটা হয়ে গেছে আমাদের, বাকি যেটা আছে আমি এটার পিডিএফ দিয়ে দিচ্ছি আর এমসিকিউটা আমাদের করতে হবে, ঠিক আছে? পরের দিন ভালো করে এটা পড়ে আসবে তো, আজকে যেরকম পড়ে এসছো পরের দিন আবার ভালো করে পড়ে আসবে।